প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় সার সংকট, বিপাকে কৃষক। কেন? এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার একেবারেই পাশে রয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, চেয়ারম্যান মোশাররফ গ্রুপ ও সার আমদানিকারক, এবং আমাদের সর্বশেষে ডান পাশে রয়েছেন শামসুর রহমান মিন্টু, বিসিআই সার ডিলার। রাজশাহীতে মূলত উনি ব্যবসা করেন বা সার সরবরাহ করেন। আমরা এই আলোচনায় যাবার আগে একটু জানিয়ে রাখতে চাই প্রিয় দর্শক, সার সংকট এটি বাংলাদেশের ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়। এই সারকে কেন্দ্র করে কৃষক হত্যার ঘটনাও ঘটেছে। সেই ঘটনার প্রেক্ষাপট ধরে সরকারের পরিবর্তন এবং সরকার বিদায়ের আন্দোলনও কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি। মাঝখানে বেশ কিছুদিন ধরে সার সংকটের তেমন কোনো আওয়াজ না পাওয়া গেলে অতি সম্প্রতি আবার এটিকে নিয়ে বেশ ডালপালা মেলতে শুরু করেছে। সার সংকটের নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সরকারের সিদ্ধান্ত গ্রহণের বিলম্ব থেকে শুরু করে সার আমদানিতে কাকে কিভাবে সার আমদানির দায়িত্ব দেওয়া হচ্ছে সে বিষয়টা নিয়েও বেশ সরগরম হয়ে উঠেছে সংশ্লিষ্ট চারপাশ। আর এই সার সংকট কেন এই মুহূর্তে? কারণ বোরো মৌসুম সামনে, এর আগেই রয়েছে রবি মৌসুম। এই দুটি মৌসুম শুরু না হতে হতেই ইতোমধ্যে সার সংকটের আওয়াজ বেশ শক্তপোক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ছে। আর কেন এই সার সংকট? কোথায় কোথায় ঘাটতি আছে? সার আমদানিতে, উৎপাদনে, না আমদানি প্রক্রিয়া, না সরবরাহে? কৃষক কেন সার পাচ্ছে না? ন্যায্য মূল্যে কৃষককে সার পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এখনই যখন ভরা মৌসুম আসবে তখন কি হবে সারের? তখন কি হবে কৃষকের? কৃষক কি আবার আন্দোলনে নামবে, নাকি কৃষি কাজ ফেলে তার ঘরে লুকিয়ে থাকবে? এমন কি কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি আমরা? এসব বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন আপনাকে দিয়ে। আপনি দীর্ঘদিন ধরে সারের ব্যবসা করেন, আপনি অ্যাগ্রো খাতের ব্যবসার সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে এই সারের তেমন কোনো সংকট নিয়ে খুব বড় ধরনের আলাপ আলোচনা আমরা শুনতে পাইনি, যেটা ইদানিং আমরা শুনতে পাচ্ছি। কেন বড় মৌসুম শুরু না হতে হতেই সার সংকট কেন হচ্ছে? সারের আমদানি কি কম, নাকি উৎপাদন কম, না সরবরাহ প্রক্রিয়ায় ত্রুটি আছে? কি পরিমাণ সার আমাদের প্রয়োজন, আর কতটা আমদানি করি, আর স্থানীয় পর্যায় থেকে কতটুকু পাই? আপনার বিশ্লেষণ। আপনাকে ধন্যবাদ, দেশ টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং যারা এই দেশ টিভির অনুষ্ঠানে জড়িত আছেন এবং যারা দেখছেন এই অনুষ্ঠানটি তাদেরকেও ধন্যবাদ। আপনি সার সংকটের বিষয় নিয়ে আলোচনা করতেছেন, এটা ভালো প্রস্তাব। নিঃসন্দেহে এই ফার্টিলাইজারের সাথে সম্পৃক্ত আমি প্রায় ৩৫ বছর যাবৎ। প্রাইভেট সেক্টরে যখন আসছে ফার্টিলাইজার তখন থেকে আমি জড়িত। শুধু আমি নয়, আমাদের মতন ব্যবসায়ী অনেকেই জড়িত ছিল এক সময়। সেই সকল ব্যবসায়ীদের মধ্যে এই ব্যবসাটা এত সেন্সিটিভ ব্যবসা, এটা লস করতে করতে অনেকেই ব্যাংক্রাপসি হয়ে চলে গেছে। আর বর্তমানে আমরা ৫-৭ জন ব্যবসায়ী টিকে আছি ব্যবসাটার মধ্যে। তো এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা আমরা দেখতেছি, বর্তমান সরকারের দায়িত্বে যে নিয়োজিত সচিব মহোদয়গণরা তাদের কিছু পলিসিগত ভুল আছে। যেমন আপনার সরকারের নীতিগত ভুল করতে পারেন, যেহেতু সরকারের দায়িত্ব পালন করে সচিব, এই জন্য আমি সচিব মহোদয় বললাম। তো যেমন আগে প্রিভিয়াস যে সমস্যাটা, কোনো সমস্যা ছিল না। এক সময় ছিল বিএমপির আমলে, তখন একটা সমস্যা হয়েছিল ইউরিয়া সারের, সেটা তখন নন ইউরিয়া সারের ছিল না। তো ওটা নিয়ে অনেক সমস্যা হয়েছে। এখন যে পরবর্তীতে ওই বিএমপি সরকারেই একটা সিস্টেম ডেভেলপ করে গেছে, সেই সিস্টেম ডেভেলপে আদৌ চলতেছে সেই সিস্টেম। এই সিস্টেমটা তৎকালীন কৃষিমন্ত্রী MK আনোয়ার এবং আমাদের বর্তমান মহাসচিব মহোদয় সহ ওই এগ্রিকালচারের এই সিস্টেমটা ডেভেলপ করে রেখে গেছে। গত সরকার এইটাকেই ফলো করছে, ওইভাবেই চলছে। তবে এর মধ্যে
কখনো ফার্টিলাইজারের সমস্যা হয় নাই, ক্রাইসিস হয় নাই, হইলো খুবই অতি সামান্য কোথাও কোথাও এলাকা ভিত্তিক হয়েছে। সেই প্রক্রিয়াটা কি, কিভাবে সেই সার আমদানি প্রক্রিয়াটা করা হইলো হয়েছে? ধরেন যেমন সবসময় ফার্টিলাইজার আমদানি করার কথা ছিল আমাদের সাথে যে 20% ফার্টিলাইজার আমদানি করবে গভর্নমেন্ট আর 80% আমদানি করবে প্রাইভেট সেক্টর। তো এইটা গত সরকার আস্তে আস্তে আনতে আনতে এখন 80% আমদানি করে গভর্নমেন্ট, 70-80% আমদানি করে গভর্নমেন্ট, আর 20 বা 30% আমদানি করি বা প্রাইভেট সেক্টরে। তো প্রাইভেট সেক্টরে তাহলে আপনি বলছেন যে বিএনপি সরকারের সময় যে সংকটটি হয়েছিল, তারপর বিএনপি এম.কে আনোয়ারের কথা বললেন, মরহুম এম.কে আনোয়ার, ওনার সময় যে পদ্ধতিটা অনুসরণ করেছিল সেটি তো আর থাকলো না। তখন মানে এটা তো ছিল বিএডিসির কাছে, গভর্নমেন্টের কাছে ছিল ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশনটা। ওই ডিস্ট্রিবিউশনের একটু গলদ ছিল, ওই ফার্টিলাইজারের ক্রাইসিস যে হয়েছে সেখানে কিছু ত্রুটি ছিল। তো সেইটাকে আর ভবিষ্যতে যাতে ত্রুটি না হয়, তখন তৎকালীন গভর্নমেন্ট বিএনপি সরকার এটাকে সুন্দর একটা ডেভেলপমেন্ট করছে এবং একটা সিস্টেম দাঁড় করছে আমাদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে। সেই ডেভেলপমেন্ট এখনো চলতেছে, ওই সিস্টেমটি চলতেছে। আজকে যে সমস্যা হয়েছিল, সমস্যার পর সেটি সমাধান করবার জন্য যে পন্থা অবলম্বন করেছিল সেটি দিয়েই গত 15-16 বছর চলেছে, ওইটি চলছে, ওইটি যে কারণে আর কখনো সার সংকট হয় নাই। এখন যে সমস্যাটা সেটা হলো পলিসিগত সমস্যা। সেটা হলো যেমন ফার্টিলাইজার সবসময় ওভার আমদানি করে। আমার যা ডিমান্ড আছে, ডিমান্ডের থেকে 10% বেশি আমদানি করছে আমাদের সরকার। আমাদের ডিমান্ড কত? আমাদের ডিমান্ড ধরেন আপনার নন ইউরিয়া এবং ফার্টিলাইজারের ডিমান্ড হলো ধরেন 16 লাখ টন। আচ্ছা, আর ইউরিয়া ডিমান্ড হলো আপনার 24 লাখ টন। আচ্ছা, তো এর মধ্যে ইউরিয়াটা আমাদের বিসিএসি ইনপুট করে ইউরিয়া, আর নন ইউরিয়া ইনপুট করে বিএডিসি এবং প্রাইভেট সেক্টর। তো এই বছর যে সমস্যাটা দেখা দিছে, আমদানিটা কম, মানে আমার যদি রিজার্ভ থাকবে সেই রিজার্ভটা কম, এবং যা কন্ট্রাক্ট করছে গভর্নমেন্ট। আপনি বলছেন যে দেশের যে চাহিদা, তাতে ইউরিয়া এবং নন ইউরিয়া মিলিয়ে টোটাল চাহিদা কত আমার সারের? কিন্তু এর মধ্যে তো আবার জৈব সারেরও ব্যবহার হচ্ছে। সব মিলিয়ে আমাদের সারের চাহিদা কত কৃষকের? সব মিলিয়ে আমাদের চাহিদা প্রায় আপনার 45 লাখ টন মালের মতন চাহিদা সব মিলিয়ে। সরকারি তথ্য বলছে 70 লাখ মেট্রিক টন। 70 লাখ মেট্রিক, এটা আসলে আমার পুরো জিনিসটা নাই। ঠিক আছে। তো এখন যে সমস্যাটা হয়েছে, সমস্যাটা নিয়ে আমরা আলাপ করি। সমস্যাটা হয়েছে এই গভর্নমেন্ট যে পলিসিতে G2Gর মাধ্যমে মাল আনতেছে, যেমন একটা G2G কন্ট্রাক্ট করছে মালয়েশিয়ার থেকে, কিন্তু মালয়েশিয়াতে কোনো ফার্টিলাইজার ফ্যাক্টরি নাই। তো আমাদের দৃষ্টিতে এটা হয়তো ভুল করছে। তো এখন এই ভুলটার জন্য আমাদের তো মাসুল দিতে হবে। তারপরে যে পরিমাণে মাল টাইমলি আনা দরকার, সেই পরিমাণে মাল টাইমলি আসতেছে না। যেমন আমাদের প্রাইভেট সেক্টরে টেন্ডার করার কথা মে মাসে, তো এপ্রিল মেতে সাধারণত পিছনে সরকার, এবং সবসময় আমরা টেন্ডার পার্টিসিপেট করছি মে মাসের মধ্যে। এই বছর করতে জুলাই আগস্টে। তো এখন এটা কি নন ইউরিয়া সার? নন ইউরিয়া টিএসপি, ডিএপি, এমওপি, এই সারটা। তো এটা কত লাখ টন মেট্রিক টন আমাদের প্রাইভেট সেক্টর এই বছর আমদানি জন্য টেন্ডার আহ্বান করছে 9.5 লাখ টন। আচ্ছা, মোট 5 লাখ টন ডিএপি, 2.5 লাখ টন এমওপি, 2 লাখ টন টিএসপি, 9.5 লাখ টন প্রাইভেট সেক্টর আমদানি করার অনুমতি দিছে। তো সেটা আমরা টেন্ডার করছি। তা আমরা টেন্ডারে পার্টিসিপেট করছি। সেখানে আমাদের আংশিক আনার জন্য, বিদেশ থেকে আনার জন্য অনুমোদন দিয়েছে, আর আংশিক দেয়নি। কত টন দিয়েছে? 9 লাখ টনের মধ্যে প্রায় 5.5 লাখ টন আমদানি অনুমতি দিয়েছে, বাকিটা দেয়নি। তো বাকিটা জটিলতা হয়েছে। জটিলতা বলতে যেমন এক আমদানিকারককে আংশিক দিছে, তো সেটা সম্পূর্ণই নীতির বাহিরে, নিয়মের বাহিরে দিছে। আর আমরা যারা বাকিটা ইনপুট করার কথা, আমরা টেন্ডারে পার্টিসিপেট করছি, এবং গভর্নমেন্ট আমাদেরকে একটা দর বাইদা দিয়েছে যে এই দরে, সর্বনিম্ন দরে আপনারা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আমরা আপনাদেরকে অনুমোদন দিব ইনপুট করতে। তা আমরা সর্বনিম্ন দরই পরবর্তীতে অনুমোদন দেওয়ার জন্য আমরা অ্যাকসেপ্টেন্স দিছি, কিন্তু আদৌ আমাদের সেটা দেয় নেই। সেই না দেওয়ার কারণেই কি এখন যে সার সংকট, একটি সারের আপনারা আমদানির জন্য এলসি খোলবার পর কতদিন সেটি দেশে এসে পৌঁছাতে লাগে এবং আপনাদের ডিলারদের কাছে পৌঁছায়?
কতদিনে? এখন এইটা না, শুধু এটা একটা কারণ। এখানে ধরেন আমরা আমাদের পুরা মালটা যদি আমদানি করতো, পুরাটা ঠিক মতন করতো, টেন্ডারটারে যদি অ্যাকসেপ্ট করতো, এরপর সর্বনিম্ন দরে যেটা প্রস্তাব দিচ্ছে সেইটাও যদি অ্যাকসেপ্ট করতো, তাহলে আমরা হয়তো মাল সবাই ইনপুট করলে আগামী 15 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে ফুল মাল আমরা আমদানি করতে পারতাম। তো এখন তো ফুল মাল আমদানি হচ্ছে না, আংশিক হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গভর্নমেন্টের গোডাউনে যে পরিমাণে মাল আমদানি থাকা মজুদ থাকার কথা, সেই পরিমাণে মজুদ নাই, এবং ইনপুটে যে পরিমাণ থাকার কথা সেইটাও নাই। মানে চ্যানেলে পাইপলাইনে যেটা থাকার কথা সেটাও নাই, পাইপলাইন কম আমরা দেখতেছি। এই কারণেই কি এখন বর্তমান যে সার সংকট, যেটা আমরা বর্তমান সার সংকটটা হচ্ছে আপনার সাপ্লাই কম। আমি যেটা বুঝি ব্যবসায়ী হিসাবে, এটা সাপ্লাই কম। আপনার প্রত্যেকটা জেলায় যে পরিমাণে ডিমান্ড, সেই পরিমাণে সাপ্লাই হচ্ছে না, সাপ্লাই কম হচ্ছে। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি এবার একটু যেতে চাই জনাব শামসুর রহমান মিন্টু, আপনার কাছে। আপনার বিশ্লেষণটা কি? এখন যে বর্তমান পর্যায়ে যে আমরা সারা দেশ থেকে দেখছি যে কৃষকরা সার পাচ্ছে না, যে পরিমাণ চাচ্ছে তার কিয়ৎ অংশ হয়তো পাচ্ছে ন্যায্য মূল্যে, বাকিটা বেশি দামে কিনতে হচ্ছে। এখনকার যে সার সংকট, এখন আপনারা যে ইম্পোর্ট প্রক্রিয়ার কথা আমরা বললেন, যে সরকারের আমদানি প্রক্রিয়ায় ত্রুটি আমরা যেটা বুঝতে পারছি, সেটি তো, এই সারটি তো পরে ভরা মৌসুমে হয়তো লাগবে, কিন্তু এখন মৌসুম শুরু হয় নাই, কিন্তু এখনই কেন সারের সংকট? আপনার বিশ্লেষণটা কি? ধন্যবাদ আলোচক। আজকে এখানে উপস্থিত আছেন আরও একজন আলোচক হিসাবে মোশাররফ হোসেন সাহেব। বিষয়টি হচ্ছে, সার আমরা প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ী, ওনারা ইম্পোর্টার, আমরা হচ্ছে প্রান্তিক। ওনারা ইম্পোর্ট করবে, গভর্নমেন্ট আমাদেরকে বরাদ্দ দেবে, সেই বরাদ্দ আমরা আমাদের পাবো, সেটা আমরা কৃষকের কাছে সরাসরি বিক্রি করব। আর আমাদের মূল বিষয়টা হচ্ছে সরবরাহ। আর আপনি যে বিষয়টা বলছেন, চাহিদা এবং সরবরাহ যোগান যদি সঠিক আমরা সমন্বয় করতে পারি, তাহলে এটা সমাধান হবে। আমরা চাহিদা অনুযায়ী বরাদ্দ পাচ্ছি না। আর সংকট এখনও যে খুব প্রকট আকার ধারণ করেছে, এটাও মনে করছি না। আগামী মাস থেকে হয়তো বরাদ্দটা বেড়ে যাবে, যদি সরকারের ঘরে সারটা মজুদ থাকে, যদি থাকে। তো আমাদের সমস্যা হচ্ছে, যেমন 2009 সালের নীতিমালা। আপনি বলছেন সারের সংকট প্রকট হয়নি, কি হলে প্রকট হবে? আমরা তো এখনই দেখছি কৃষক 1050 টাকার যে সার, সেটি 1700-1800 টাকায় কৃষককে কিনতে হচ্ছে। তাহলে কোথায় গেলে সংকট মনে হবে আপনার? আসলে এটা ইনফরমেশন সবসময় সঠিকটা সব জায়গায় আসছে এরকম না। আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে কৃষকের সাথে কথা বলছি, এরিয়া ভেদে এই প্রবলেমটা হচ্ছে না সেটা বলি নাই। অনেক কৃষক আছে অ্যাডভান্স, যারা একটু প্রজেক্ট করতে চায়, তার অ্যাডভান্স আলুর জন্য সার কিনতে চায়, কিন্তু আমাদের বরাদ্দ হচ্ছে 40 বস্তা। গত মাসে আমরা টিএসপি পেয়েছি 40 বস্তা। আমি পেয়েছি। আমি তো 40 বস্তা সার নিয়ে। আপনি উপজেলা পর্যায়ের ডিলার? আমি উপজেলা পর্যায়ের একটা ইউনিয়নের ডিলার। উপজেলা থেকে ইউনিয়ন ভাগ করে দেয়া হয়। জি জি। তে 40 বস্তা সার আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব? জি, এরকম আপনার যে ইউনিয়ন, সেখানে আপনি বরাদ্দ 40 বস্তা, কিন্তু ডিমান্ড কত? আমার ওখানে ডিমান্ড মিনিমাম ধরেন গত মাসে 1 ট্রাক হলে আমার 1 ট্রাকে কত বস্তা? 400 বস্তা। 400 বস্তার জায়গায় আপনি পাচ্ছেন 40 বস্তা। এই কারণে সংকটটা সৃষ্টি হয়েছে। আমি আপনাকে বলেছি, ডিমান্ড সাপ্লাই যদি সঠিক থাকে, তাহলে এটা মিনিমাইজ করা সম্ভব। আসলে বিগত 20 বছরে, স্যার যে কথাটা বলেছেন, 20 বছরে আমাদের এই সংকটটা সৃষ্টি হয়নি। মানে এই বিগত সময়ে কি যে পরিমাণ চাহিদা ছিল, সেই পরিমাণ সরবরাহ আপনারা পেয়েছেন? জি, পেয়েছি। যেমন গত বছর আপনার আলুর মৌসুমের সময় আমরা টিএসপির যে বরাদ্দটা পেয়েছি, অনেক ক্ষেত্রে সরকারি দামের চাইতে আমরা কম দামে পেয়েছি। মানে ওভার সাপ্লাই ছিল। জি, ওভার সাপ্লাই ছিল। আমরা চাই সাপ্লাইটাকে স্বাভাবিক রাখলে তখন আর আপনাদের এই সংকটের গল্পটা থাকবে না। ধন্যবাদ। আমি আবার আসবো আপনাদের কাছে আলোচনায়। প্রিয় দর্শক, নীতি হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের অতিথিদেরকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকের আলোচনার বিষয়, সার সংকট, বিপাকে কেন কৃষক। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে
দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। রয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, চেয়ারম্যান মোশাররফ গ্রুপ, তিনি একাধারে সার আমদানিকারক, এবং রয়েছেন রাজশাহী অঞ্চলের সারের ডিলার শামসুর রহমান মিন্টু। আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে আবার আলোচনা শুরু করছি। আলোচনায় ফিরতে চাই জনাব মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে। আপনি 3 দশকেরও বেশি সময় ধরে এই সার ব্যবসায়ের সাথে আছেন, করছেন আমদানি এবং সরবরাহ প্রক্রিয়ার সাথেও রয়েছেন। একটু যদি বলেন যে সারের চাহিদা ও বরাদ্দ প্রক্রিয়াটা কি, এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী কি সার বরাদ্দ দেয়া হয়, সেটি কি স্বাভাবিক কিনা? ধন্যবাদ আপনাকে। সারের বরাদ্দটা হয় এলাকা ভিত্তিক, জেলা পর্যায়ে। একটা জেলায় 6টা উপজেলা থাকে, 10টা উপজেলা থাকে, 12টা উপজেলা থাকে। মাঠ পর্যায়ে প্রতিটা ইউনিয়নে যা ডিমান্ড আছে, টোটাল ডিমান্ডটা জেলাতে আসে। জেলা আবার এটা মিনিস্ট্রিতে পাঠায় যে আমার জেলায় এই পরিমাণের টিএসপি ডিমান্ড, এই পরিমাণের ডিএপি ডিমান্ড, এই পরিমাণের ইউরিয়া সারের ডিমান্ড। প্রতিটা সারের ডিমান্ড জেলার থেকে মিনিস্ট্রিতে আসে। তো এটা কোন সময় এই হিসাবটা আসে? এটা প্রতি মাসে। আচ্ছা, রাউন্ড দ্য ইয়ার। যখন পিক সিজন তখন ডিমান্ড বেশি, যখন ডাল সিজন তখন ডিমান্ড কম। ওই যেই মাসে যা ডিমান্ড, ওই ডিমান্ডের এই চাহিদাটা জেলার যে কৃষি কর্মকর্তা আছে ডিডি, সে জেলা প্রশাসকের মাধ্যমে এটা মিনিস্ট্রিতে পাঠায়। মিনিস্ট্রিতে পাঠাইলে মিনিস্ট্রি ওইটা আবার বরাদ্দ করে ওই ডিমান্ড অনুযায়ী। ওই ডিমান্ড অনুযায়ী বরাদ্দ করে। এখন আসেন, ওই বরাদ্দর মধ্যে আবার যখন স্টক কম থাকে তখন আবার ওই বরাদ্দ থেকে কিছু কমায় দেয়, যা নাকি এখন মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে কাকে? মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে ডিসিকে। আচ্ছা, ডিডি, কৃষি অফিসার ডিডি, আর হলো ডিসি। এটা ডিসির অফিসে পাঠায় বরাদ্দটা। ডিসির অফিসে পাঠাইলে ডিসি সাহেব আবার ওই বরাদ্দটা আবার ওই যতটা উপজেলা থাকে উপজেলায় ভাগ করে, উপজেলায় আবার ইউনিয়ন পর্যায়ে ভাগ করে। ওই রেশিও হিসাবে যার যার ডিমান্ড আছে ওই ডিমান্ড অনুযায়ী। সারটা যাচ্ছে কোত্থেকে? সারটা যাচ্ছে, সার 2-3 জায়গার থেকে যায়। ইউরিয়া সারটা যায় বিসিএসি থেকে, সার কারখানা থেকে যায়, বাপার গোডাউন আছে সেইখান থেকে যায়। আর বিএডিসি নন ইউরিয়া সার ইম্পোর্ট করে গভর্নমেন্টের পক্ষে। তো বিএডিসিরও কিছু গোডাউন সারা বাংলাদেশে আছে, বিএডিসি থেকে বরাদ্দ দেয়, বিএডিসির থেকেও যায়। আর প্রাইভেট সেক্টরের গোডাউন আছে বাংলাদেশের ডেস্টিনেশন অনেকগুলো, সেইখান থেকে যায়। তো মিনিস্ট্রি যখন ডিস্ট্রিবিউশনটা করে, যেমন বিএডিসির থেকে একটা বরাদ্দ দিল রাজশাহী জেলার জন্যে, আবার প্রাইভেট সেক্টরে বরাদ্দ দিল কুষ্টিয়া জেলার জন্যে। আমরা যে আমদানিকারক আরেকজনের থেকে দিল আরেক ডিস্ট্রিক্ট। এইভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে এবং সুন্দর প্রক্রিয়া, সুন্দর সিস্টেমে চলতেছে। এতে কোনো রকমের সমস্যা হয় না। এখন সমস্যাটা যেটা, সেটা হলো আমার স্টক কম, সাপ্লাই কম হচ্ছে, যার জন্য এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। এটা আমরা মনে করতেছি। আপনি বলছিলেন যে পরিমাণ চাহিদা আসে সেই অনুযায়ী বরাদ্দ দেয়া হয়। উনি যেটি বলছিলেন সেটার সাথে কিছুটা তফাৎ, কিছু তফাৎ বলতে আপনার এখন তো প্রমাণ আছে যে জেলার থেকে যেই পরিমাণে চাচ্ছে চাহিদা, সাপ্লাই দিতেছে কম। সেটা আছে, তো আমি আপনার কাগজ আজকে দিতে পারবো। তো এই চাহিদা যে এখন বেশি, এই সময় বেশি, আমরা প্রতি বছরই তো ঘুরে ঘুরে এই মৌসুমগুলো আসে, এই সময় যে চাহিদাটা বেশি হবে, এটি কি আগে থেকে প্রাক্কলন করা হয় না? এই প্রাক্কলনটা করা হয় লিয়েন সিজনে, সিজন আসার আগে। প্রতি বছরই প্রাক্কলন হয়, তো প্রতি বছরই ইনক্রিজ মানে বাড়ে, ডিমান্ড পরপর বাড়তেছে। হ্যাঁ, পরপর বাড়তেছে ডিমান্ড। তো সেই অনুযায়ী সরবরাহটা বা মজুতটা করা হয়। এটা সরকার চেষ্টা করে, প্রিভিয়াস সরকার তো চেষ্টা করছে, আগে বিএনপি সরকারও চেষ্টা করছে, এখন তত্ত্বাবধায়ক সরকারও চেষ্টা করতেছে। করার মধ্যে যারা ডিস্ট্রিবিউশনে আছে তারা হয়তো একটু ভুল করতেছে, তারা হয়তো বুঝতেছে না যে এটার এফেক্ট কি হবে, এটার সমস্যা কি হবে। বা আমরা যারা আমদানিকারক আছি, আমাদের অ্যাসোসিয়েশন আছে, আমরা যারা অ্যাসোসিয়েশনের কর্ণধার, আমরা দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করতেছি, আমাদের সাথেও তো আলাপ করলে এই জিনিসগুলো আরও সমস্যার সমাধান হয়। কারণ এখন যারা এটা মনিটর করতেছে তারা হয়তো নতুন, মাত্র 1 বছর হয়েছে পোস্টিং হয়েছে, 1 বছর হয়েছে দায়িত্ব নিছে। তো কিন্তু এখন আমাদের সাথে তারা আলাপ করে না, বা আমাদের টোটাল পিকচারটা হয়তো সবাই বুঝা সারতেছে না, এটা আমরা মনে করি। কিন্তু আপনাদের যে সার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন যেটি আছে, সেখানটাতেও তো বড় ধরনের পরিবর্তন ঘটেছে। অ্যাসোসিয়েশনের পরিবর্তন হয়েছে হোক, কিন্তু আমরা তো আছি,
হ্যাঁ, কিন্তু আমরা তো সরকারের সাথে দেন দরবারে যাচ্ছেন না। এটি দেন দরবারে ধরেন আমরা গেলে আমাদের যদি না দেয়, মেইনটেনেন্স না দেয়, তাহলে তার আমরা বলতে পারি না। আমাদের তো মেইনটেনেন্স দিতে হবে, আমাদের তো ডাকতে হবে, আমাদের সাথে আলোচনা করতে হবে। তো আপনাদের তাহলে তো আমরা এই জিনিসগুলো সম্পূর্ণ আলোচনা করব, আলোচনা করে সমস্যাটা কোথায় মাঠ পর্যায়ে জিনিসগুলো আমরা বলতে পারবো, এখানে সমস্যা আছে, এখানে ত্রুটি আছে, এটা সমাধান করেন করতে। এখন তো সেটা হইতেছে না। কিন্তু আপনাদের যে অ্যাসোসিয়েশন যেটি আছে, বিএফএ, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, সেখান থেকে তাদের সাথে কি কোনো আলাপ আলোচনা বা এখনকার বর্তমানে এখন আমাদের আছে প্রশাসক, এখন আমাদের অ্যাসোসিয়েশনের কেউ নাই। অ্যাসোসিয়েশনে যারা ছিল, আমরা যারা ছিলাম, আমাদেরকে একটা গ্রুপ আপনার এই 5 তারিখের পরে 2-3 মাস পরে এটা জোর করে আমাদের অ্যাসোসিয়েশন থেকে যে দায়িত্বপ্রাপ্ত ছিল বকুল, ওনাকে মিটিংয়ের থেকে উঠাইয়া বলছে যে আপনি থাকতে পারবেন না, অ্যাসোসিয়েশনের দায়িত্ব গ্রহণ করবো অমুক। এটা টোটালি অন্যায়ভাবে অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়েছে। পরবর্তীতে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাডভাইজার মহোদয়ের কাছে গেছি এবং সচিবের কাছে গেছি, তারা প্রশাসক নিয়োগ করছে, প্রশাসক এখন আছে, প্রশাসক কাজ করতেছে। কিন্তু সেই প্রশাসক তো আপনাদের পক্ষেই কথা বলবার কথা, আমাদের কথা বলবো, কিন্তু প্রশাসক তো ফার্টিলাইজার সম্বন্ধে, এই অ্যাসোসিয়েশন সম্বন্ধে ধারণাই নেই। আচ্ছা, তাহলে এই আপনাদের সংগঠনের যে পরিবর্তন, সেটি একটি বড় সংকটের অন্যতম কারণ। কারণ সরকারের সাথে সঠিকভাবে দেন দরবার, আপনারা যেটা অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব আমরা দিছি, আমরা তো আছি, আমরা তো অ্যাসোসিয়েশন মন্ত্রণালয়ে রেগুলার মন্ত্রণালয়ে যাচ্ছি, আমাদের সাথে তো আলাপ করলে এই জিনিসটা সমাধান হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে আলোচনায়। জনাব মিন্টু, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে সারের চাহিদা ও বরাদ্দ প্রক্রিয়া তো আমরা শুনলাম, কোন কোন উৎস থেকে সাধারণত সার আমরা পাচ্ছি সেটিও কিছুটা আমরা এখানে, কতটি হাত বদল হয়ে এই যে যেটি আপনার ইম্পোর্টার, সরকারের আমাদের স্থানীয় যে সার কারখানাগুলো সেখানকার উৎপাদন আছে, এবং বেসরকারি খাতের যে ইম্পোর্টার, এখান থেকে কতটি হাত বদল হয়ে কৃষকের কাছে, প্রান্তিক কৃষকের কাছে সার যায়। কারণ আমরা দেখে থাকি সারের আনহলি বা যেটিকে বলা হয় যে প্রথাগত যে দর বা সরকারের যে দর, সে দরের বাইরে যখনই কৃষককে বেশি দামে কিনতে হয়, বলা হয় যত হাত বদল তত দাম বাড়ে। এখানেও কি তাই? জি না, আমরা সরাসরি আমরা 2-3 জায়গায় থেকে, যেমন ইউরিয়া কিনি বিসিআইসির মাধ্যম দিয়ে, আমরা যে বরাদ্দ হয় সেখান থেকে সরাসরি আমাদের গুদামে যায়, সেখান থেকে আমরা সরাসরি কৃষকের মাঝে ডিস্ট্রিবিউট করি। আমাদের নন ইউরিয়া সারগুলো 2টা জায়গা থেকে আসে, একটা হচ্ছে বিএডিসি, যেটা সরকার ইম্পোর্ট করেন, আর একটা বেসরকারি। অনেক ক্ষেত্রে হয় কি, বিএডিসির পরিবহনের ক্ষেত্রে বা আমদানিতে তারা স্বাভাবিক কারণে একটু ডিলে প্রসেস হয়। বেসরকারি যারা আমদানিকারক আছেন, আমরা সরাসরি তাদের কাছ থেকে কিনি, তারা হয়তো তাদের মালটা পেতে আমাদের সহজলভ্য হয়, খুব অল্প সময়ের মধ্যে। আমরা সেটা হয়তো আজকে যদি টাকা জমা দিই, 2 দিন 1 দিনের মধ্যে তারা আমাদেরকে দিয়ে দেয়, সেই মালটা আমাদের কাছে চলে আসে। আর এই সারটা আমাদের ডিলার আছে বিএডিসি, বিসিআইসি এবং হচ্ছে খুচরা বিক্রেতা। আমাদের সারটা সরাসরি কৃষকের কাছে যায়, খুচরা বিক্রেতার কাছে যায়, তখন তার আমাদের নিয়ন্ত্রণ থাকে না। আর সব সময়ের মধ্যে আমাদের এই সার মনিটরিং যে ব্যবস্থা, উপজেলা কৃষি কর্মকর্তা বৃন্দ আছেন, তাদের মনিটরিং এর মধ্যে আমাদেরকে থাকতে হয়। সেটি আপনারা ডিলাররা থাকেন মনিটরিং এর মধ্যে, কিন্তু আপনাদের কাছ থেকে যখন খুচরা বিক্রেতারা নিয়ে যায়, তা আপনারা খুচরা বিক্রেতাদের কাছে কোন থিওরিতে বিক্রি করেন? কারণ খুচরা বিক্রেতাদের আপনাদের তো একটা অ্যালোকেশন আছে, সেই অ্যালোকেশন অনুযায়ী আপনি খুচরা বিক্রেতাকে দিচ্ছেন, তো খুচরা বিক্রেতাকে কি কোনো জবাবদিহিতার বাইরে? এইটা নিয়ন্ত্রণ উপজেলা কৃষি কর্মকর্তারা করেন। হ্যাঁ, তাদের লাইসেন্স আছে, খুচরা বিক্রির লাইসেন্স আছে, সেই লাইসেন্স অনুযায়ী তারা করেন। এটা ওনারা যখন পিক সিজন আসে তখন আমাদের কাছে থেকে সার নেয়, কিন্তু ডাল সিজনে যখন সারটা আমাদের ঘরে স্টক হয়ে যে মজুদ থাকে, তখন কিন্তু তারা নেয় না। তারা ওই প্রফিটের জন্য বিজনেস করতেছে। যখন প্রফিট থাকে, কিন্তু দায় তো এসে পড়ে আপনাদের উপর। হ্যাঁ, টোটাল দায় আমাদের উপর। আমরা যখন মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে নিয়ে, যারা বিসিআইসি ডিলার আছে তাদের নিয়ে কটু কথা বলে বা অন্যান্য অফিসাররা কথা বলেন, আমরা তো মানুষ, আমাদের মোটামুটি বিসিআইসি ডিলার আছে 5700 জন, তাদের পরিবার আছে,
তাদের সামাজিক মর্যাদা আছে। হ্যাঁ, কেউ কটু কথা বললে তো আমরাও কষ্ট পাই, আমাদের পরিবার কষ্ট পায়। হ্যাঁ, যেমন বিএডিসি ডিলার আছে, এই সব মিলিয়ে এই যে বিসিআইসি ডিলারই তো বিএডিসি ডিলার না, বিএডিসি ডিলার আলাদা। হ্যাঁ, যেমন বিএডিসি বীজ ডিলারদেরকে একটা সময় সার ডিলারে কনভার্ট করা হয়েছে, রূপান্তরিত করা হয়েছে। তারাও তো শুধু ইউরিয়াটা পায় না, নন ইউরিয়া যেটা বিএডিসির বরাদ্দ সেগুলো তো তারা পায়। কিন্তু আপনারা যারা বিসিআইসি ডিলার তারা সবাই বিএডিসি ডিলার না? জি জি, আমরা বিএডিসিরও মাল পাই। তো তাহলে তো একই হলো যে আপনারা এখানকার ডিলার, ওখানকারও আপনারা ডিলার। বাড়তি হয়তো যারা বীজ নেয় তারাও হয়তো ওখানকার ডিলার, কিন্তু বিসিআইসি যারা ডিলার তারাই বিএডিসিরও ডিলার। তো একইভাবে তালিকার মধ্যে মাল যায়। তো আপনাদের এই যে আপনি যেটি বলছিলেন খুচরা বিক্রেতাদের কারণে আপনাদের উপরে দায় চাপছে, তো এই দায় যাতে না চাপে আপনাদের উপরে, সেটিকে উত্তরণের কোনো পথ খুঁজেছেন আপনারা? এটা মনিটরিং ব্যবস্থা যেটা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে এই সমস্যাটা কোথায় আসছে, আগে সমস্যাটাকে আপনাকে নির্ণয় করতে হবে, হ্যাঁ, তারপরে তো অন্য ব্যবস্থা। সমস্যাটা কোথায়? সমস্যাটা যদি আপনার চাহিদা, ধরেন গত বছর আলুর বাজারটা কত ছিল? 60 টাকা 65 টাকা। চাহিদা কম থাকার কারণে দাম বেড়ে গেছে। এখন তো আলুর বাজার 10 টাকা কেজি, পর্যাপ্ত চাহিদা আছে। উনিও তো কোল্ড স্টোরেজে, আমরা 25 টাকায় কিনি, আপনারা হয়তো কেনেন, কিন্তু কোল্ড স্টোরেজ পর্যায়ে 10 টাকা 12 টাকা 15 টাকা, কারণ ক্যারিং কস্ট আছে। দেখেন, যোগান যদি সঠিক থাকে ইনশাল্লাহ এই সমস্যাটা খুব অল্প সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। আমি আবার ফিরবো আপনাদের সাথে আলোচনায়। প্রিয় দর্শক, নিতে হচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার আমাদের অতিথিদের সঙ্গে নিয়ে ফিরবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের আজকের আলোচনার আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। ইতিপূর্বেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আমরা এখন আলোচনায় যেতে চাই, শুরুটা করতে চাই শামসুর রহমান মিন্টু আপনাকে দিয়ে। আপনারা সার সংকটের অনেক কিছু বলেছেন, কোত্থেকে কিভাবে হয়, কিন্তু এই যে সার বরাদ্দে সরকার যে নীতিমালা করেছে, সার নতুন একটা নীতিমালা করেছে। বিগত দিনের আপনারা আগের নীতিমালাটার বেশ প্রশংসা করছিলেন যে গত 20 বছর ধরে ওই নীতিমালার কারণে কোনো সমস্যা হয়নি। আমরা জেনেছি পরিবর্তিত সরকার পরিবর্তিত প্রেক্ষাপটে একটি নতুন নীতিমালা করেছে। কি আছে নীতিমালায়, এবং এই নীতিমালায় যেটি আছে আপনারা নিশ্চয়ই হয়তো বা জেনেছেন ইতিমধ্যে, এবং এটি বাস্তব ভিত্তিক মনে করেন কিনা আপনারা? ধন্যবাদ। নীতিমালা এখনো কমপ্লিট হয়নি। নীতিমালার প্রস্তাবনা হয়েছে যে প্রত্যেকটা, আমরা ডিলার থাকবে না, বিএডিসি বিসিআইসি ডিলার থাকবে না। সরকার প্রত্যেকটা ইউনিয়নে 9 জন করে ডিলার দিবে, মানে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে মানে একটা ডিলারকে 3টে ওয়ার্ডে ভাগ করে দিবে। তাকে 3টা ওয়ার্ডে যেতে হবে, সেখানে দোকান দিতে হবে, কর্মচারী রাখতে হবে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডে দোকান থাকতে হবে। একজন ডিলার 3টা ওয়ার্ড দিলে 3টা ওয়ার্ডেই তার দোকান থাকতে লাগবে। বর্তমানে সমস্যা হচ্ছে যে আমরা 2000 এই বিসিআইসি সার ডিলার বিজনেস প্রায় 30 বছর থেকে করছি। তখন থেকে কিন্তু আমাদের প্রফিট, যেটা কমিশন, সেটা 100 টাকা। আমরা বিভিন্ন সময় প্রতি বস্তায় যখন এই সারটা আমরা যশোর নপাড়া থেকে নিয়ে আসি পিক সিজনে, সেটা 60 টাকা 65 টাকা ক্যারিং কস্টই চলে আসে। দেখেন, তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু আমাদের কমিশন বাড়েনি। আমরা চাই সরকারের যে নীতিমালা 2025, এই নীতিমালাতে স্টেক হোল্ডার যারা আছে, যারা এই বিজনেসের সাথে জড়িত আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এই নীতিমালাটা পূর্ণাঙ্গ করা উচিত। আমরা 30 বছর থেকে ব্যবসা করছি, তাই আমাদেরও তো একটা অধিকার বোধ আছে। যেহেতু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, আমাদের কমিশন বৃদ্ধি করা হোক। হ্যাঁ, এবং সেই সঙ্গে যদি আমাদের মধ্যে খারাপ বা দুষ্ট ব্যবসায়ী থাকে, সেটা আইডেন্টিফাই করে তাদেরকে। কিন্তু সেটার তো একটি খবর আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি যে একই পরিবারের কাছে 9টি 10টি করে আপনার ডিলারশিপ আছে। সে তথ্য তো আমাদের কাছে বেরিয়ে আসছে। আপনার সেই যে ভুল বা সেই অন্যায়, সেটিরও তো সমাধান চান নিশ্চয়ই। না, যদি কোনো ডিলার, ধরেন আপনি সরকারি চাকরি করেন,
আপনার মিসেস কি সরকারি চাকরি করতে পারবে না? একই পরিবারে দুইজন যদি সরকারি চাকরিজীবী হয়, তাহলে বলে কি একজনকে বাদ দিয়ে আরেকজন করবেন, রাখবেন? তো আমরা তো বিজনেস করতেছি সরকারের নীতিমালার আলোকে। আমরা মাল উত্তোলন করছি, অ্যারাইভেল দিচ্ছি, হ্যাঁ, সরকারি পক্ষ থেকে মনিটরিং হচ্ছে, জোরদার করা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনি একই জায়গায় একই পরিবারের কাছে যদি ধরেন, যেটি অভিযোগ এসছে, আমরা কাগজে পত্র দেখলাম যে 8টি 9টি থাকে, তাহলে একটি মনোপলি হয়ে যায় না? সেটিকে বিস্তৃত করে দেবার উদ্যোগটি কি ভালো নয়? যদি সেই রকম বিষয় থাকে, মনোপলি হয়, যদি সেখানে কোনো অনিয়ম থাকে, সেটা অবশ্যই সেটা খতিয়ে দেখা উচিত। এবং আমি আপনার মাধ্যমে বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আসলে সার খুব সেন্সিটিভ একটা ইস্যু বাংলাদেশের বিষয়ের উপরে। আমাদের আলোচক বলেছেন এই সময়, এই সামনে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই সময়ে এই নীতিমালা একটা না করে আমরা যদি একটু ধীরে সাস্তে বসে একটা স্থায়ী সরকার আসুক, নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে যদি হয়, আমার মনে হয় এটা ভালো হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা প্রায় কয়েক লক্ষ পরিবার আমরা এই সার ব্যবসার সাথে জড়িত আছি। আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি এটার দ্রুত পদক্ষেপ নিয়ে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসে একটা সুন্দর একটা সমাধান দেন। আপনি সার ব্যবসার সুস্থ ধারার কথা বলছেন, জি, সুস্থ পরিবেশের কথা বলছেন। তাহলে এখন এই যে আপনার একটা ইউনিয়নে যদি 3 জনকে বা 9 জনকে ডিলারশিপ দেয়া হয়, সেটি কি সার বিতরণের জন্য সময় উপযোগী মনে করছেন না? আপনার কমিশন আপনি 100 টাকা দেবেন, আপনার একটা ডিলার যখন যশোর নপাড়া থেকে সার নিয়ে আসবে, তখন আমি একটা পরিসংখ্যান আপনাকে দিতে পারি, তখন সে প্রফিট কোনোভাবেই করতে পারবে না। আমি 100 টাকা প্রফিটে বিজনেস করতেছি, আমার 3টা জায়গায় 3টা ম্যানেজার রাখতে হবে, ম্যানেজারের সাথে ঘর রাখতে হবে। আমরা তো এমনিতে ঝুঁকির মধ্যে আছি। আমরা বিভিন্ন ইউনিয়নে আমাদেরকে যখন দেওয়া হয়, তখন আমাদের গোডাউন তৈরি করতে হয়েছে, কারো 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা খরচ করে। সেই গোডাউনগুলো তো অকেজো হয়ে যাবে, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী হয়ে যাবে। সরকার সেখানে বিবেচনা করা উচিত। ধন্যবাদ জনাব মিন্টু। আমি আবার একটু আসতে চাই জনাব মোর সাহেব, আমি আপনার কাছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, বিসিআইসিও বলছে যে পর্যাপ্ত মজুদ আছে, এবং বিএডিসিও বলছে সারের পর্যাপ্ত সরবরাহ আছে, কিন্তু কৃষক তার চাহিদা অনুযায়ী সার পাচ্ছে না। আবার কোনো জায়গায় বেশি টাকা দিলেই সার মিলছে, কারণটা কি? ধন্যবাদ। এখন ফার্টিলাইজারটা যারা ডিস্ট্রিবিউশন করে এবং যারা এটার সাথে সম্পৃক্ত, তারা তো স্বাভাবিকভাবে বলবে যে মজুদ প্রচুর আছে। মজুদ যদি প্রচুর থাকে, এটা স্বাভাবিকভাবেই, তো ডিস্ট্রিবিউশনটা তো প্রচুর করা দরকার। ডিস্ট্রিবিউশনটা তো ওইভাবে যা ডিমান্ড সেই অনুপাতে দেওয়া দরকার। আপনার এখন কি প্রতি মাসে একটা করে? প্রতি মাসেই ডিস্ট্রিবিউশন করে, প্রতি মাসেই চাহিদা, প্রতি মাসেই ডিলাররা মাল উত্তোলন করে, বিএডিসি থেকে, বিসিআইসি থেকে, প্রাইভেট সেক্টরের থেকে। তো এখন আমরা যেটা সচক্ষে দেখতেছি যে আমদানি যাই আছে, কিন্তু ডিস্ট্রিবিউশনটা কম হচ্ছে। সাপ্লাই কম হলে তো জিনিসের দাম বাড়বেই। আর আপনি বলতেছেন যে 100 টাকা বেশি দাম দিলে পাওয়া যায়, এটা তো মাঝখানে এই কৃষি প্রান্তিক পর্যায়ে 2-4 জন কৃষক আছে মাল কিনে রাখে, বা 2-4 জন যারা খুচরা ডিলার আছে তারা কিনে রাখে। তো এইটা যদি মনিটরিংটা জোরদার করে, আমাদের তো কৃষি অফিসার প্রতিটা উপজেলায় আছে এবং প্রতিটা ইউনিয়নে আছে, তো মনিটরিংটা জোরদার করে, আমাদের কোনো ডিলার যদি এই কৃত্রিম সংকট সৃষ্টি করে, তাহলে সেটা পানিশমেন্ট হোক, আমরা চাই তাদের পানিশমেন্ট হোক। আর যদি সাব ডিলার করে, তারও পানিশমেন্ট হোক। তো এইটা কোথাও ঘটনা হইতে পারে, অস্বাভাবিক কিছু না। তো সেটা আমাদের মনিটরিং এর জন্য তো গভর্নমেন্টের লোক আছে, কৃষি অফিসার আছে, তারা দেখুন। বলছেন মনিটরিং জোরদার করতে হবে। মনিটরিংটা জোরদার করলে এই সমস্যাটা সমাধান হবে। আর আপনার সাপ্লাই বেশি দিতে হবে। আপনি বলছেন যে মজুদ আছে, সাপ্লাই কম, সাপ্লাই সে অনুযায়ী মনে আছে এখানে কি কোনো সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলছিল এতদিন কৃষক সার খোঁজে, এখন সারে কৃষক খোঁজে। আপনার মনে আছে কিনা দেখেন যে মতিয়া চৌধুরী তখন কৃষিমন্ত্রী মহোদয় এটা বলছিল।
কিন্তু কেন বলছিল? তখন সার অ্যাভেলেবেল ছিল, সারের যা ডিমান্ড ছিল তার সাথে বেশি আমদানি করছে। তো এইটা তো যেই কোনো জিনিস, আমার চাল ডাল সব কিছু একটু শর্ট থাকলে তো বাজার বাড়ে। তো এইখানে যদি একটু শর্টই না থাকে তাইলে বাজার কেন বাড়বে? কেন আমার ডিস্ট্রিবিউশনটা ঠিক মতন হবে না? আমরা ডিস্ট্রিবিউশন করি, আমরা বরাদ্দটা বেশি দেই, সার তো এমন না যে পয়সা যায় দেশের বাইরে যায়, এটা তো আমার ভিতরেই থাকে। আমি যদি ডিস্ট্রিবিউশনটা করি ঠিক মতন তাহলে তো বাজার অটো কমে যাবো গা। মানে সারের আপনি মান্থলি বরাদ্দ বাড়াতে বলছেন না বারে বারে বরাদ্দ? মান্থলি বরাদ্দ না, আপনার মাঠ থেকে যে ডিমান্ডটা আসে, কৃষি অফিসার জেলার থেকে যে ডিমান্ডটা দেয় সেই ডিমান্ড অনুযায়ী দিবে, তাহলে আর এই সমস্যাটা। কিন্তু আমরা একটি বিষয় দেখছি যে কোনো জেলায় এমনভাবে সার সরবরাহ করা হচ্ছে কিন্তু সেখানটাতে চাহিদা নেই, সেই সারগুলো অন্য জেলায় গিয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, সেটি কেন? হ্যাঁ, জনাব মিন্টু, আপনি যদি বলেন। জনাব মিন্টু, আসলে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, ধন্যবাদ। আমাদেরকে এটা নিরূপণ করতে হবে যে আসলে কোন জেলায় কখন কোন ফসল হয়। হ্যাঁ, আমাদের জমির উপরে পরিমাপ করে সারের বরাদ্দটা হয়। এখানে একটা মজার বিষয় হচ্ছে, যেমন আলুতে সরকার বা কৃষি কর্মকর্তারা বলছে 1 বিঘা জমিতে 20-25 কেজি ডিএপি ব্যবহার করতে লাগবে, এমওপি বলছে 20 কেজি, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। বাস্তবতা হচ্ছে 1 বিঘা জমিতে আপনার কৃষক 320 কেজি সার দেন আলুর জমিতে, কিন্তু গড়ে বলা হচ্ছে 20 কেজির কথা। গড়ে বলছে যে 1 বস্তা সার দিলে হবে। আসলে আমাদের তো কৃষকরা এখন অনেকটা সায়েন্টিস্টের মতো হয়ে গেছে, তারাই বিজ্ঞানী। এবং আমাদের দেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে আমাদের কৃষক। কিন্তু আপনি বিজ্ঞানী বলছেন, তারা প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করছে, সেটিও তো আমরা দেখতে পাচ্ছি। প্রয়োজনের অতিরিক্ত কিছু কিছু সময় হয়। আসলে আপনার যেটা বলছে মানে আমাদের কৃষি দপ্তর থেকে, সেটা দিলেও আপনার ফসল হবে না। ফসল যদি না হয় তাহলে খাদ্য ঘাটতি দেখা দেবে, মানে উৎপাদন ঘাটতি দেখা দেবে। আর যেসব জেলাতে যখন বরাদ্দ থাকবে না, সেই বরাদ্দগুলো যেখানে চাহিদা আছে সেখানে বরাদ্দ দেওয়াটা প্রয়োজন, এটা অবশ্যই প্রয়োজন। যেমন মানে চাহিদা অনুযায়ী যে জেলায় যেমন যখন যে চাহিদা সেই অনুযায়ী বরাদ্দটা দেওয়া দরকার, তাহলে আর এই সার সংকটটা থাকবে না। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনা শেষ করব এখানটাতেই। প্রিয় দর্শক, আলোচনা শেষ করবার আগে জানিয়ে রাখতে চাই, সার সংকট নিয়ে সারা দেশে নানান আলোচনা গুঞ্জন শুরু হয়েছে এবং আজকের দুজন অতিথি যে বিষয়গুলো সামনে এনেছেন, সার আমদানির ক্ষেত্রে যে সময় অনুপযোগী যে সিদ্ধান্ত নেওয়ার দরকার, সেখানটাতে কতগুলো ব্যত্যয়ের অভিযোগ ওনারা তুলে ধরেছেন এবং যে প্রক্রিয়ায় আমদানি যাদেরকে দেয়া হচ্ছে সেখানটাতেও কিছু ত্রুটি বিচ্যুতি ওনাদের আলোচনায় উঠে এসছে এবং যে এলাকায় যে পরিমাণ সারের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা নিরূপণ সাপেক্ষে জেলাভিত্তিক বা এলাকাভিত্তিক সার সরবরাহ করবারও বিষয়ে ওনারা তাগিদ দিয়েছেন। এসব বিষয়গুলো সরকার নিশ্চয়ই আমলে নেবে এবং আগামী দিনগুলোতে, বিশেষ করে এই সামনে যে বড় মৌসুম আসছে বা রবি মৌসুম যেটি আসছে, সেই মৌসুমে আর সার সংকট থাকবে না, যাতে না থাকে সেই উদ্যোগ সরকার এখনই নেবে, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের আলোচনা। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সরাসরি প্রতি সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সম্প্রচার হয়ে থাকে। আপনারা নিয়মিত এই অনুষ্ঠান দেখবেন সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমি সুলতান মাহমুদ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।